সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব আরহেনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্ব নিয়ে। প্রথমেই আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। অ্যাসিড হলো সেসব যৌগ যাদের অণুতে হাইড্রোজেন উপস্থিত থাকে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে। অর্থাৎ যে সমস্ত যৌগে হাইড্রোজেন থাকবে এবং সেই যৌগের পানিতে দ্রবণ তৈরি করলে অর্থাৎ সেই দ্রবণের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যৌগসমূহ হাইড্রোজেন আয়ন দান করবে। যেমন HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে এবং এদের প্রত্যেকেরই হাইড্রোজেন উপস্থিত আছে। এরপরে দেখব কিভাবে এরা বিয়োজিত হয়। যেমন জলীয় দ্রবণ অর্থাৎ এখানে কি লেখা আছে একিউ, একিউ মানে অ্যাকোয়াস, অ্যাকোয়াসের বাংলা অর্থ হচ্ছে জলীয়, অর্থাৎ পানিতে যখন এই সেল দ্রবীভূত থাকবে তখন হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে। সালফিউরিক অ্যাসিড থাকবে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন হিসাবে। অর্থাৎ এই দুইটা যৌগই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। এই জন্য HCl এবং H2SO4 আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড। এরপরে আমরা আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষার বলতে কি বোঝায় সেটা দেখব। ক্ষার হলো সেসব যৌগ যেগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন দান করে। তাহলে এদের অণুতে অবশ্যই OH থাকতে হবে, নাহলে তো আর বিয়োজিত হয়ে OH আয়ন দিবে না। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এদের প্রত্যেকের অণুতে OH যুক্ত আছে এবং এরা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে। যেমন এখানে সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করেছে এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করেছে। তাহলে উভয় ক্ষেত্রেই যৌগদ্বয় বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করেছে। এই জন্য এই দুইটা যৌগই আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষার হিসাবে কাজ করে। এখন আরহেনিয়াসের তত্ত্ব সব অ্যাসিড বা ক্ষারের প্রকৃতি ব্যাখ্যা করতে পারে না। অনেক অ্যাসিড ক্ষার আছে, সে অ্যাসিড ক্ষার সমূহ আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড ক্ষার নয়, কিন্তু আসলেই তারা অ্যাসিড বা ক্ষার হিসাবে কাজ করে। অর্থাৎ আরহেনিয়াসের তত্ত্বের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা সমূহ এবার আমরা দেখব। আরহেনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্বের সীমাবদ্ধতা নম্বর হচ্ছে, আরহেনিয়াসের মতবাদে জলীয় দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। অর্থাৎ এই আরহেনিয়াসের মতবাদে জলীয় দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়নের অস্তিত্ব কল্পনা করা হয়েছে, কিন্তু পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জলীয় দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়ন হাইড্রোনিয়াম আয়ন হিসাবে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে, আরহেনিয়াস মতবাদে জলীয়
আরএনএস মতবাদ জলীয় দ্রবণে কার্যকরী হলেও অজলীয় দ্রবণে কার্যকরী নয়। অর্থাৎ আরহেনিয়াস মতবাদ শুধুমাত্র জলীয় দ্রবণে কার্যকরী, অজলীয় দ্রবণে কার্যকরী হয় না। এরপরে আরহেনিয়াস মতবাদ অনুসারে ধাতব অক্সাইড, অ্যালকাইল অ্যামিন ও অ্যামোনিয়ার ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায় না, যদিও এরা ক্ষার। তাহলে এই যৌগসমূহ যদিও ক্ষার, কিন্তু আরহেনিয়াস মতবাদ অনুসারে ব্যাখ্যা করা যায় না। কারণ কি, যে সমস্ত যৌগে হয়তো OH আয়ন নেই এবং জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে না, কিন্তু এরা আসলে ক্ষার হিসাবে কাজ করে, এটা অন্যভাবে ব্যাখ্যা করা যায়। আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে এই সমস্ত যৌগের ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায় না। 4 নম্বর হলো আরহেনিয়াস মতবাদ অনুসারে ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট ও কপার সালফেট বা এই জাতীয় আরো অনেক যৌগের অ্যাসিড ধর্ম ব্যাখ্যা করা যায় না, যদিও এরা জলীয় দ্রবণে অ্যাসিডের ন্যায় আচরণ করে। তাহলে আজকে আমরা আরহেনিয়াসের তত্ত্ব এবং আরহেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করলাম। তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।